লেবানন ভিত্তিক শিয়া মুসলিম সংগঠন হিজবুল্লাহর প্রধান শেখ হাসান নাসরুল্লাহ মধ্যপ্রাচ্যের প্রভাবশালী নেতাদের অন্যতম। তিনি হিজবুল্লাহকে দীর্ঘ ৩ দশকের বেশি সময় ধরে নেতৃত্ব দিয়ে আসছেন। তার নেতৃত্বেই হিজবুল্লাহ পুরো মধ্যপ্রাচ্যে একটি রাজনৈতিক শক্তি ও বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী অরাষ্ট্রীয় সশস্ত্র সংগঠন হিসেবে প্রতিষ্ঠা পায়। সম্প্রতি লেবাননের সশস্ত্র সংগঠনটির স্থাপনা লক্ষ্য করে হামলা শুরু করেছে ইসরায়েল। এর ধারাবাহিকতায় শুক্রবার রাজধানী বৈরুতে হিজবুল্লাহর কমান্ড সেন্টার লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় নিহত হন হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহ। নাসরুল্লাহর নেতৃত্বে হিজবুল্লাহ ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস, ইরাক ও ইয়েমেনের মিলিশিয়া গোষ্ঠীগুলোকে প্রশিক্ষণ সহায়তা করেছে। পাশাপাশি গোষ্ঠীটি ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহারের জন্য ইরান থেকে পাওয়া ক্ষেপণাস্ত্র ও রকেটের বিশাল মজুদ করে তুলেছে। দখলকৃত লেবাননি ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনাদের তাড়াতে প্রথমে একটি মিলিশিয়া দল হিসেবে গড়ে উঠেছিল হিজবুল্লাহ। পরে এ দলকেই লেবাননের সেনাবাহিনীর চেয়ে শক্তিশালী এক বাহিনীতে রূপ দেন নাসরুল্লাহ। সংগঠনটি এখন দেশের রাজনীতিতেও উল্লেখযোগ্য প্রভাব বিস্তারকারী একটি শক্তি। হিজবুল্লাহ যে শুধু রাজনীতি বা সামরিক দিক থেকে এগিয়ে যাওয়াতেই ব্যস্ত তা নয়, লেবাননের জনগণকে স্বাস্থ্যসেবা প্রদান, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডতেও নিয়োজিত আছে তারা। গোটা মধ্যপ্রাচ্য ও আরবে আঞ্চলিক শক্তি হিসেবে ইরানের প্রতিষ্ঠা লাভের চেষ্টার পেছনেও হিজবুল্লাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ১৯৬০ সালে জন্ম হাসান নাসরুল্লাহর। ৬৪ বছর বয়সী নাসরুল্লাহ বেড়ে উঠেছেন বৈরুতের পূর্বাঞ্চলীয় উপকণ্ঠের বুর্জ হামুদ এলাকায়। বাবা আব্দুল করিম ছিলেন একজন সাধারণ সবজি বিক্রেতা। তার ৯ সন্তানের মধ্যে নাসরুল্লাহ ছিলেন সবার বড়। ১৯৭৫ সালে লেবানন গৃহযুদ্ধের মুখে পড়লে হাসান নাসরুল্লাহ শিয়া মুভমেন্ট আমালে যোগ দেন। পরে কিছুকাল ইরাকের নাজাফে শিয়া মুসলিম সম্প্রদায়ের একটি শিক্ষা প্রতিষ্ঠানে কাটান। সেখান থেকে লেবাননে ফিরে আবার আমালে যোগ দেন। ১৯৮২ সালে আরও কয়েকজনের সঙ্গে দলটি থেকে বেরিয়ে যান তিনি। এ ঘটনার কিছুদিন আগে লেবাননে আগ্রাসন চালায় ইসরায়েল। আমাল থেকে দলছুট হয়ে প্রতিষ্ঠিত হয় ইসলামিক আমাল। দলটি প্রতিবেশী দেশ ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কাছ থেকে উল্লেখ করার মতো সামরিক ও সাংগঠনিক সহায়তা পায়। লেবাননের বেকা ভ্যালি ভিত্তিক দল ইসলামিক আমাল পরবর্তী সময়ে শিয়া মিলিশিয়াদের সবচেয়ে পরিচিত ও কার্যকর দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করে। এক পর্যায়ে এটি সশস্ত্র হিজবুল্লাহ সংগঠনের রূপ নেয়। ওপেন লেটার নামে একটি প্রকাশনা বের করার মধ্য দিয়ে ১৯৮৫ সালে আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রতিষ্ঠার কথা জানায় হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নকে তারা চিহ্নিত করে ইসলামের প্রধান ২ শত্রু হিসেবে। সেই সঙ্গে ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে ধ্বংস করার ডাক দেয় তারা। দেশটিকে আখ্যায়িত করে মুসলিমদের ভূমি দখলকারী হিসেবে। সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে হিজবুল্লাহতে নাসরুল্লাহর অবস্থান মজবুত হতে থাকে, বাড়তে থাকে দায়িত্ব। নাসরুল্লাহ বলেন, হিজবুল্লাহর একজন যোদ্ধা থেকে তিনি বালবেক এলাকার পরিচালক হন। পরে পুরো বেকা ভ্যালির দায়িত্ব পান। এরপর সংগঠনের বৈরুত শাখার দায়িত্ব নেন। ১৯৯২ সালের ৩২ বছর বয়সে হিজবুল্লাহর প্রধান হন নাসরুল্লাহ। এর আগে ইসরায়েলের এক হেলিকপ্টার হামলায় নিহত হন তার পূর্বসূরি আব্বাস আল মুসাবি। হিজবুল্লাহ প্রধানের দায়িত্ব নেওয়ার পর মুসাবি হত্যার প্রতিশোধ নেওয়া ছিল হাসান নাসরুল্লাহর প্রথম কাজ। সে অনুযায়ী ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলার নির্দেশ দেন তিনি। হামলায় একজন নিহত হন। পাশাপাশি তুরস্কে ইসরায়েলের দূতাবাসে গাড়ি বোমা হামলায় এক ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা ও আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে ইসরায়েলি দূতাবাসে আত্মঘাতী হামলায় ২৯ জন নিহত হন। নাসরুল্লাহ লেবাননের দক্ষিণে ইসরায়েলি বাহিনীর সঙ্গেও তার যোদ্ধাদের লড়াইয়ে নেতৃত্ব দেন। এক পর্যায়ে ২০০০ সালে সেখান থেকে পিছু হটে দেশে ফিরে যান ইসরায়েলি সেনারা। তবে নাসরুল্লাহর ব্যক্তিগত ক্ষতিও কম হয়নি। ইসরায়েলি সেনাদের সঙ্গে লড়াইয়ে প্রাণ দিতে হয় তার বড় ছেলে সাদিকে। ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবানন ছাড়লে নাসরুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে আরবদের প্রথমবারের মতো বিজয়ের দাবি করেন। সেই সঙ্গে নাসরুল্লাহ অঙ্গীকার করেন ইসরায়েলকে দমন না করা পর্যন্ত তারা অস্ত্র ত্যাগ করবেন না। বলেন, শেবা ফার্মস এলাকাসহ দখল করা লেবাননি সব ভূখণ্ড ছাড়তে হবে ইসরায়েলকে।
এরপর 2006 সাল পর্যন্ত ইসরায়েল হিজবুল্লাহর মধ্যকার উত্তেজনার পরিস্থিতি মোটামুটি শান্ত ছিল। তবে ওই বছর হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েল সীমান্তে হামলা চালালে ৮ নেতা নিহত ও 2 জন অপহৃত হন। পরে লেবাননের দক্ষিণাঞ্চল ও বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে যুদ্ধবিমান থেকে ব্যাপক গোলাবর্ষণ শুরু করে ইসরায়েল। হিজবুল্লাহ ইসরায়েলের অভ্যন্তরে প্রায় 4,000 রকেট ছুড়ে জবাব দেয়। 34 দিন ধরে চলা ওই লড়াইয়ে অন্তত 1,125 লেবাননি নিহত হন, যাদের বেশিরভাগ ছিলেন বেসামরিক লোক। নিহত হন 119 ইসরায়েলি সেনা ও ইসরায়েলের 45 বেসামরিক নাগরিকও। লড়াই চলাকালে ইসরায়েল নাসরুল্লাহর বাড়ি ও অফিসে যুদ্ধবিমান থেকে গোলাবর্ষণ করে, তবে তিনি অক্ষত থাকেন। সর্বশেষ হিজবুল্লাহ ইসরায়েল উত্তেজনা বেড়ে যায় গত বছরের 8 অক্টোবর থেকে। ওই দিন ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের রকেট হামলার জের ধরে গাজায় নজিরবিহীন তাণ্ডব শুরু করে দেশটি। ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রদর্শনের অংশ হিসেবে মাঝে মধ্যেই ইসরায়েলের অভ্যন্তর ও দখলকৃত গোলান মালভূমি এলাকায় রকেট হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। এসব হামলায় হিজবুল্লাহ 8,000-এর বেশি রকেট ব্যবহার করেছে, ছুড়েছে ইসরায়েলি সমরযান লক্ষ্য করে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। বিস্ফোরক ভর্তি ড্রোন দিয়েও আক্রমণ চালিয়েছে বিভিন্ন ইসরায়েলি সামরিক স্থাপনায়। বিপরীতে লেবাননের হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানোর পাশাপাশি ট্যাঙ্ক থেকে গোলা নিক্ষেপ ও গোলন্দাজ ইউনিট ব্যবহার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। অতি সম্প্রতি লেবাননে পরপর 2 দিন হাজার হাজার পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের ঘটনায় হিজবুল্লাহর সদস্যসহ অন্তত 39 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন হাজারো মানুষ। এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে হিজবুল্লাহ। সংগঠনটির প্রধান হাসান নাসরুল্লাহ বলেন, ইসরায়েল সব সীমা লঙ্ঘন করেছে। তবে তিনি এও স্বীকার করেন, ওই হামলা তার সংগঠনের জন্য এক নজিরবিহীন ধাক্কা। এখন লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল। চলমান এই হামলায় এরই মধ্যে প্রায় 800 লেবাননি প্রাণ হারিয়েছেন, বাস্তুচ্যুত হয়েছেন লাখো মানুষ। এমন এক সময়ে শনিবার নাসরুল্লাহ নিহত হওয়ার কথা জানালো হিজবুল্লাহ। রায়হানা মুন, সবার কথা।